আমরা নতুন টপিক আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব সমানতা। এই সমানতা কিন্তু আমরা লেকচার 1-এ হালকা সংজ্ঞা দিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সমানতার সংজ্ঞা এভাবে দিয়েছিলাম যে সকল যৌগগুলোর আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, এদেরকে বলবো পরস্পর সমাণু। এই বৈশিষ্ট্যকে আমরা বলবো সমানতা। তো সমানতার ক্ষেত্রে আমরা ডিটেলস কনসেপ্টটাই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, সমানতাকে আমরা মূলত ভাগ করেছি দুই ভাগে। একটা হলো গাঠনিক সমানতা, একটা হলো স্টেরিও সমানতা। সমানতা তাহলে মেইনলি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানতা, একটি হলো স্টেরিও সমানতা। আচ্ছা, আমরা গাঠনিক সমানতা স্টেরিও সমানতার সংখ্যাগুলো পরে দিব। আমরা মূলত আসলে এর প্রকারভেদ নিয়ে আলোচনা করে সব সংখ্যাগুলো একে একে ক্লিয়ার করব। গাঠনিক সমানতাকে আমরা মূলত চার ভাগে ভাগ করেছি: চেইন সমাণু, অবস্থান সমাণু, কার্যকরী মূলক সমাণু, টটোমারিজম, মেটামারিজম। আর স্টেরিও সমানতাকে ভাগ করেছি মেইনলি দুই ভাগে: জ্যামিতিক সমাণু ও আলোক সমাণু। এই জ্যামিতিক সমাণু মূলত দুই প্রকার: সিস এবং ট্রান্স। আমরা তাহলে এক এক করে আলোচনা শুরু করি এবং আমরা এক এক করে সংজ্ঞাগুলোকে ক্লিয়ার করে নিই। আমি প্রথমত একটা উদাহরণ দিব, উদাহরণ দেখে কিন্তু তোমরা নিজেরাই সংজ্ঞাটা তৈরি করতে পারবে। দেখো, আমি আগে প্রথমত উদাহরণ দিই। CH3 CH2 CH2 CH3 চার কার্বন বিশিষ্ট যৌগ, নাম হচ্ছে বিউটেন। যেহেতু অ্যালকেন তার মানে বিউটেন। দেখো, আমি আরেকটা যৌগ লিখছি CH3 CH3 CH3। উভয় যৌগের ক্ষেত্রে দেখো আমাদের আণবিক সংকেত C4H10। উভয় যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত C4H10, কিন্তু যৌগের গাঠনিক সংকেত ভিন্ন। এখন প্রশ্ন হলো, কেন গাঠনিক সংকেত ভিন্ন? দেখো, গাঠনিক সংকেত ভিন্নতার মূল কারণে রয়েছে আমাদের দীর্ঘতম যে চেইন, এটা হলো 4 কার্বনের, 1 2 3 4, 1 2 3 4, 4 কার্বনের বিউটেন। আর এখানে দীর্ঘতম চেইনটা আমাদের 3 কার্বনের প্রোপেন। তাহলে আমাদের কি মূল চেইনের কার্বন সংখ্যার তারতম্যর কারণে কিন্তু আমার গাঠনিক সংকেতটা ভিন্ন হয়েছে। আমি আবার বলছি, যৌগদ্বয়ের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কেন গাঠনিক সংকেত ভিন্ন? কারণ যৌগদ্বয়ের মূল চেইনে কার্বন সংখ্যার তারতম্য রয়েছে, এই জন্য গাঠনিক সংকেত ভিন্ন। তাই এদেরকে আমরা পরস্পরের চেইন সমাণু বলবো। এদেরকে আমরা কি সমাণু বলবো? চেইন সমাণু বলবো। আমরা সংখ্যাটা কিভাবে দিতে পারি একটু দেখো। আমরা তাহলে এবার বলতে পারি, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু মূল চেইনে কার্বন সংখ্যার তারতম্যের কারণে গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের চেইন সমাণু বলে। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু মূল চেইনে কার্বন সংখ্যার তারতম্যের জন্য গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের চেইন সমাণু বলে। আচ্ছা, তাহলে চেইন সমানতার ক্ষেত্রে আমাদের মূল চেইনে কার্বন সংখ্যা কম বেশি হবে। যেমন একটা 4 কার্বনে পেয়েছি, একটা পেয়েছি 3 কার্বনের, এরা হচ্ছে পরস্পরের চেইন সমাণু। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কার্যকরী মূলক টুলক আমরা পাইনি বা কার্যকরী মূলক এখানে নেই। আচ্ছা, তাহলে আমরা আপাতত চেইন সমানতার সংজ্ঞা ইনশাআল্লাহ দিতে পারবো। আর এই উদাহরণ দেখে কিন্তু আমাদের সংজ্ঞাগুলোকে দিতে হবে, কারণ উদাহরণ দেখে আমরা সহজেই সংজ্ঞাগুলো দিতে পারি। এগুলো নিজের মতো করে আমাদের উপস্থাপন করতে হবে। দেখো, এবার আমরা আসি অন্য সমানতার ক্ষেত্রে। CH3 CH2 CH2OH। এটা একটা অ্যালকোহল যৌগ, নাম হচ্ছে প্রোপ-1-অল। প্রোপ-1-অল। আমি আরেকটা অ্যালকোহল লিখছি CH3 CHOH CH3। এটাও কিন্তু আমাদের প্রোপানল, তবে প্রোপ-2-অল। দেখো, আমাদের এই যৌগের ক্ষেত্রে যেটা হলো যে আমাদের কার্যকরী মূলক সেম। কার্যকরী মূলক OH 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে কার্যকরী মূলকটা কয় নাম্বারে ছিল? 1 নাম্বারে ছিল। তাই যৌগটার নাম হচ্ছে প্রোপ-1-অল। দেখো, এই ক্ষেত্রে কার্যকরী মূলক OH 1 2 3 যে কোনো দিক থেকে নাম্বারিং হতো, তাহলে 2 নাম্বারে রয়েছে। তাহলে প্রোপ-1-অল, প্রোপ-2-অল। উভয়ের ক্ষেত্রে আমাদের সাধারণ সংকেত C3H8O। তাহলে উভয়ের ক্ষেত্রে কিন্তু আণবিক সংকেত সেম। তাহলে আণবিক সংকেত সেম কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন। গাঠনিক সংকেত কেন ভিন্ন? কারণ কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন, এই জন্য আমাদের গাঠনিক সংকেত ভিন্ন। তাই কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হয়, গাঠনিক সংকেত ভিন্ন হয়েছে, তাই এদেরকে আমরা বলবো পরস্পরের অবস্থান সমাণু। আমরা তাহলে সংজ্ঞা কীভাবে দেবো আমি একবার বলছি। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হওয়ায় গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকে বলা হয় পরস্পরের অবস্থান সমাণু। কার্যকরী মূলক কিন্তু সেম, কিন্তু তাদের অবস্থান ভিন্ন। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। কেন ভিন্ন? কারণ কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন, তাই এরা পরস্পরের অবস্থান সমাণু। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি অবস্থান সমাণু ক্লিয়ার করতে পারলাম। আমরা অবশ্য আরও দু একটা উদাহরণ দেখব।
দেখো কার্যকরী মূলকের অবস্থান ভিন্নর আরও দু একটা উদাহরণ দেখে আসি। CH3 CH ডাবল বন্ড CH এই যৌগটা হচ্ছে অ্যালকিন যৌগ। অ্যালকিন আছে 2 নম্বরে ডাবল বন্ড যুক্ত, তাই এটা হচ্ছে বিউট টু ইন। আচ্ছা আমরা আরেকটা উদাহরণ দেখি। CH3 CH ডাবল বন্ড CH2। দেখো এইটাও কিন্তু বিউটিন, তবে এটা বিউটিন হচ্ছে 1, আগেরটা ছিল বিউটিন 2, এটা হলো বিউটিন 1। আচ্ছা দেখো এই যৌগের ক্ষেত্রে আমাদের বিউটিন উভয়টা, শুধু পার্থক্য কি কার্যকরী মূলকের অবস্থান এখানে কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাহলে কার্যকরী মূলক হচ্ছে OH, একবার ছিল 1 নম্বরে একবার ছিল 2 নম্বরে, তাই এরা পরস্পরের কি অবস্থান সমানু। তাহলে এই যৌগও হচ্ছে পরস্পরের অবস্থান সমানু। আমরা তাহলে উভয় যৌগের ক্ষেত্রে দেখছি এর সাধারণ সংকেত C4H8। C4H8 দিয়ে আমরা 2টা যৌগই পাচ্ছি। তাহলে আমাদের প্রথমটার নাম হচ্ছে বিউট টু ইন, দ্বিতীয়টার নাম হচ্ছে বিউট 1 ইন। কার্যকরী মূলক এর অবস্থান পরিবর্তন হয়েছে, নাম সেম আছে, তাই এই ধরনের যৌগের নাম হচ্ছে অবস্থান সমানু, মানে এই ধরনের যৌগ পরস্পরের অবস্থান সমানু। ঠিক আছে, আমরা তাহলে অবস্থান সমানুর সংজ্ঞা ইনশাল্লাহ দিতে পারবো, বা আমরা যৌগের উদাহরণ দেখে অবস্থান সমানুকে ক্লিয়ার করতে পারবো। আচ্ছা এবার আমরা আসি, অবস্থান গেল, পরের যে কার্যকরী মূলক সমানু আছে এটাই আসি। দেখো আমাদের এই যৌগটা, মানে এই উদাহরণটা সবচেয়ে বেশিবারই কিন্তু বইতে দেওয়া থাকে, একটা ইথার একটা অ্যালকোহল। তাহলে আমাদের প্রথম যৌগটা হচ্ছে মিথক্সিমিথেন, একটা ইথার যৌগ। দ্বিতীয় যৌগটা CH3 CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে প্রোপানল। এখানে নাম্বার উল্লেখের দরকার নেই, কারণ প্রোপানল সবসময় 1ই হবে, 2 কার্বন আছে। তাহলে মিথক্সিমিথেন আর প্রোপানল উভয়ের ক্ষেত্রে দেখো C2H6O আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। কেন ভিন্ন? কারণ মূল যৌগে কার্যকরী মূলকই ভিন্ন, একটা ইথার একটা অ্যালকোহল, তাই এরা পরস্পরের কার্যকরী মূলক সমানু। আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা এভাবে বলবো, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক ভিন্ন হয়, গাঠনিক সংকেত ভিন্ন, তারা পরস্পরের কার্যকরী মূলক সমানু। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলক ভিন্ন হয়, গাঠনিক সংকেত ভিন্ন, তারা পরস্পরের কার্যকরী মূলক সমানু। আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো CH3 COCH3, এটা হচ্ছে একটা কিটোন যৌগ, এই যৌগটা কিটোন যৌগ। আচ্ছা আরেকটা যৌগ লিখলাম CH3 CH2CHO, এই যৌগটা অ্যালডিহাইড যৌগ। দেখো একটা কিটোন একটা অ্যালডিহাইড, উভয়ের ক্ষেত্রে কার্বন আছে 3টা করে, হাইড্রোজেন আছে 6টা করে, আর একটা করে অক্সিজেন রয়েছে। কার্বন 3টা, হাইড্রোজেন 6টা, আর অক্সিজেন 1টা করে। তাহলে আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। কেন ভিন্ন? কারণ দেখো এই ক্ষেত্রেও আমাদের একটা হচ্ছে কিটোন, একটা হলো অ্যালডিহাইড। তাহলে কার্যকরী মূলক ভিন্ন হয়, এরা গাঠনিক সংকেত ভিন্ন হয়েছে, তাই এরাও কার্যকরী মূলক সমানু। তাহলে আমরা মোটামুটি কার্যকরী মূলক সমানু কাকে বলে আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করতে পারবো। এবার আমরা টটোমারিজম বা মেটামারিজম এদের ক্ষেত্রে উদাহরণগুলো কেমন হবে সেই আলোচনায় যাই। দেখো CH3 COH ডাবল বন্ডের সাথে CH2, এখানে 2টা কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে দ্বিবন্ধনের অ্যালকিন, একটা হচ্ছে OH, দ্বিবন্ধনের ইন আর OH। আচ্ছা আমি আরেকটা উদাহরণ লিখছি, CH3 COCH3। দেখো পরেরটা সরাসরি কিটোন যৌগ। আমাদের তাহলে প্রথম যৌগটার ক্ষেত্রে কি আছে? ইন আর অল, তাই এই গঠনকে আমরা বলে থাকি ইনল গঠন। এই গঠনের নাম হচ্ছে ইনল গঠন। আর পরের যৌগে দেখো আমাদের কার্যকরী মূলক কি রয়েছে? CO, কিটোন কার্যকরী মূলক রয়েছে। তাহলে কিটোনের কার্যকরী মূলক থাকার জন্য আমরা এই গঠনকে বলে থাকবো কিটো গঠন। তাহলে পরের গঠন হচ্ছে কিটো গঠন। মূলত এই ইনল গঠন থেকে কিটো গঠনের যে স্বতঃস্ফূর্ত রূপান্তর হয়, রূপান্তরের ফলে যে 2টা যৌগ তৈরি হচ্ছে ইনল আর কিটোন, এরাই পরস্পরের টটোমার। আচ্ছা এখন কথা হলো এরা কেন পরস্পরের টটোমার? কারণ
আমাদের এই গঠন থেকে এই গঠন স্বতঃস্ফূর্তভাবে রূপান্তরিত হচ্ছে। দেখো আমাদের তাহলে এই ইনল গঠন আর কিটোন গঠনের মধ্যে কিন্তু টটোমারিজম হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে ইনল গঠন আর কিটো গঠনের মধ্যে টটোমারিজম হবে। আমরা সঙ্গে এভাবে দিতে পারি যে সকল যৌগে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হচ্ছে। কেন গাঠনিক সংকেত ভিন্ন? কারণ শর্ত উল্লেখ করতে হবে সংজ্ঞায় যে দ্বিবন্ধনের সাথের কার্বনে যদি OH থাকে তবে এটি স্বতঃস্ফূর্ত রূপান্তরে কিটোন গঠন করে, আর এরা পরস্পরের টটোমার। এই ইনল আর কিটো হচ্ছে পরস্পরের টটোমার, এদেরকে বলা হয় টটোমারিজম। আমরা সংজ্ঞাটা তাহলে এভাবে দিতে পারি, দ্বিবন্ধনের সাথের কার্বনে যদি OH থাকে তবে এটি স্বতঃস্ফূর্ত রূপান্তরে কিটোন গঠন করবে, আর এরা পরস্পরের টটোমার, এই বৈশিষ্ট্যকে বলা হয় টটোমারিজম। তাহলে আমাদের মনে রাখতে হবে এই টটোমারের ক্ষেত্রে ইনল থেকে কিটোন গঠন হবে, এটা স্বতঃস্ফূর্ত হবে। ইনল গঠন থেকে কিটোন গঠন হবে, স্বতঃস্ফূর্ত হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো কেন এই গঠনটা পরিবর্তন হয়। দেখো তাহলে এই গঠনটার পরিবর্তনটা একটু দেখা হচ্ছে, কেন এটা পরিবর্তিত হচ্ছে। OH এখানে ডাবল বন্ডে ধরো আমার CH এখানে ধরো যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, এরকম একটা যৌগ। তো আমাদের এই ক্ষেত্রে যেটা হবে যে অ্যালকোহলের ক্ষেত্রে অক্সিজেন তীব্রতরে ঋণাত্মক পরমাণু, তীব্রতরে ঋণাত্মক পরমাণু হয়, সে কী করবে, শেয়ারকৃত ইলেকট্রন মেঘ বা যে ইলেকট্রনগুলোকে সে সবসময় নিজের দিকে টানতে চাইবে। তাই এই যে দ্বিবন্ধনের একটা পাই বন্ড আছে, সেই পাই বন্ডের ইলেকট্রনগুলো সবসময় কী করবে, এই অক্সিজেন দ্বারা আকৃষ্ট হয়ে অক্সিজেনের দিকে চলে যাবে, আর এই যে পাশে থাকা যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা বিতাড়িত হয়ে কার্বনের কাছে চলে আসবে। তাহলে দেখো আমাদের ঘটনাটা কি ঘটলো, দ্বিবন্ধনের পাই ইলেকট্রনগুলো অক্সিজেন দ্বারা আকৃষ্ট হলো, দিয়ে এখানে ডাবল বন্ড ফর্ম হলো, হাইড্রোজেন এখান থেকে বিতাড়িত হয়ে এই কার্বনের কাছে চলে আসলো, কারণ তার একটা বন্ড ঘাটতি থাকলো। তো সেই মোমেন্টে আমাদের যৌগটার গঠন হবে, দেখো আমাদের কার্বন একটা ছিল নর্মালি বন্ড, যখন পাই ইলেকট্রন ওর কার্বনের অক্সিজেনের কাছে চলে গেল তখন আরেকটা বন্ড ফর্ম হলো, ওর হাইড্রোজেন বিতাড়িত হয়ে গেল, ওই হাইড্রোজেনটা তখন কি করলো, পাশে থাকা যে কার্বন আছে সেই কার্বনের সাথে যোগ হয়ে গেল, দিয়ে CH3 হলো। তাহলে আমাদের এইভাবে স্বতঃস্ফূর্ত রূপান্তরের ফলে ইনল ফর্ম থেকে কিটো ফর্ম তৈরি হবে, আর এই ইনল গঠন ও কিটো গঠনকে আমরা বলবো পরস্পরের টটোমার, এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে টটোমারিজম। তাহলে টটোমারিজমটা একটু মনে রাখতে আমাদের কঠিন মনে হতে পারে, তবে কঠিন না, সবসময় মনে রাখবা ইনল গঠন আর কিটো গঠন, এটুকু মনে থাকলে আমরা টটোমারিজমের সংজ্ঞাটা দিতে পারবো। আমরা তাহলে এবার মেটামারিজম আলোচনা করি। মেটামারিজমের ক্ষেত্রে এটা কিন্তু নির্দিষ্ট কিছু যৌগের ক্ষেত্রেই হয়। আচ্ছা, আগে উদাহরণ দেখো, CH3O, CH2, CH2, CH3, এই যৌগটা একটা ইথার যৌগ। তাহলে ইথারটার নাম কি, মিথক্সি প্রোপেন। তাহলে 1 মিথক্সি প্রোপেন, যৌগটার নাম কি হবে, 1 মিথক্সি প্রোপেন। দেখো আরেকটা উদাহরণ দেখো, CH3, CH2O, CH2, CH3। তাহলে এই যৌগটার নাম হলো ইথক্সি ইথেন, 2 কার্বনের ইথক্সি ইথেন, নাম্বার উল্লেখের দরকার নেই। তাহলে উভয়ের সাধারণ সংকেত সেম, আণবিক সংকেত সেম। আচ্ছা, গাঠনিক সংকেতও একটু পার্থক্য আছে। কেন পার্থক্য রয়েছে, কার্যকরীমূলক ইথার অবস্থান পরিবর্তন করেছে। দেখো অবস্থান পরিবর্তনের জন্য তাকে কিন্তু অবস্থান সমান আমরা বলতে পারতাম, কিন্তু সমস্যা হলো এই ক্ষেত্রে আমাদের যে কার্যকরী মূলকগুলো রয়েছে তারা কিন্তু মূল চেইনের মাঝে আছে। কার্যকরী মূলকগুলো কোথায় আছে, মূল চেইনের মাঝে আছে। তাহলে এখানে ইথার কিন্তু মূল চেইনের মাঝে আছে, যার কারণে আমরা কিন্তু অবস্থান সমানতা বলতে পারছি না। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের ইথার, কিটোন, এস্টার, এই 3 সমগোত্রকের ক্ষেত্রে আমাদের অবস্থান সমানতা ব্যবহার হবে, সেখানে মেটামারিজম শব্দটা ব্যবহার হবে। এই 3 ধরনের সমগোত্রকের ক্ষেত্রে অবস্থান সমানতার পরিবর্তে মেটামারিজম শব্দটা ব্যবহার হবে। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা কীভাবে দিতে পারি, দেখো আমাদের এই অক্সিজেনের উভয় পাশে কার্বন সংখ্যার রেশিও 1:3, এই ইথারের উভয় পাশে কার্বন সংখ্যার রেশিও 2:2। তাহলে উভয় পাশে কার্বন সংখ্যার তারতম্যের ফলে গাঠনিক সংকেত ভিন্ন হয়েছে, তাই এরা পরস্পরের মেটামার, বৈশিষ্ট্যের নাম মেটামারিজম। তাহলে এবার সংজ্ঞায় আমরা আসি, যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্যকরী মূলকের উভয় পাশের কার্বন সংখ্যার তারতম্যের কারণে গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকে বলা হয় পরস্পরের মেটামার, বৈশিষ্ট্যের নাম মেটামারিজম। তাহলে মেটামারিজম সবসময় ইথার, কিটোন আর এস্টার, এই 3 সমগোত্রকের ক্ষেত্রে হবে, এই 3 সমগোত্রকের ক্ষেত্রে মেটামারিজম হবে। তাহলে দেখো এই মেটামারিজমের সাথে কিন্তু আমাদের অবস্থান সমানতার একটা সাদৃশ্যতা আছে, তবে মেটামারিজম আর অবস্থান সমানতা কিন্তু 2টা আলাদা জিনিস। কোন কোন ক্ষেত্রে মেটামারিজম, কোন কোন ক্ষেত্রে অবস্থান সমানতা, এটা আমাদের মনে রাখতে হবে। মেটামারিজমের ক্ষেত্রে এই 3 সমগোত্রক
আর অবস্থান সমানতার ক্ষেত্রে আমাদের যে কোনো বাকি যে সমগোত্রকগুলো আছে, অর্থাৎ যারা মূল চেইনের সাথে 500 শিকলের ন্যায় যুক্ত হয়েছিল, মূল চেইনের সাথে 500 শিকলের ন্যায় যুক্ত হয়েছিল, তাদের ক্ষেত্রে আমাদের হবে অবস্থান সমানতা। তাহলে আমরা চেইন, অবস্থান, কার্যকারী, মেটামার ইত্যাদি যে সকল সমানতা আছে এগুলো মোটামুটি ক্লিয়ার করতে পারলাম। দেখো তাহলে এবার আমি আসি গাঠনিক সমানতার সংজ্ঞা কীভাবে দেব। গাঠনিক সমানতার ক্ষেত্রে তাহলে শুধুমাত্র কিন্তু গঠনই পরিবর্তন হয়েছে, তাই গাঠনিক সমানতার সংজ্ঞা এভাবে দিব যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের গাঠনিক সমাণু বলে, বৈশিষ্ট্যের নাম গাঠনিক সমানতা। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে এদের বৈশিষ্ট্য ভিন্ন হয়, এজন্য এদেরকে বলা হয় পরস্পরের গাঠনিক সমাণু, বৈশিষ্ট্যের নাম গাঠনিক সমানতা। আচ্ছা, তাহলে আমরা গাঠনিক সমানতা ক্লিয়ার করলাম। এবার আমরা আলোচনা করব জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা, এই জ্যামিতিক সমানতা কিন্তু স্টেরিও সমানতার মধ্যে পড়ে। স্টেরিও সংজ্ঞাটা আমরা অবশ্য আজকে দিব না, আমরা আলোক এবং জ্যামিতিক দুইটা শেষ করার পর স্টেরিও সমানতা দেব। আচ্ছা, জ্যামিতিক সমানতার কিছু শর্ত আছে, আমরা প্রথমত শর্তগুলো আগে একটু নোট করে নিই। দেখো এই ক্ষেত্রে শর্ত কি? এই ক্ষেত্রে শর্ত হলো, প্রথম শর্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে অথবা চাক্রিক যৌগ হতে হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে কিংবা চাক্রিক যৌগ হতে হবে, চাক্রিক যৌগ। যেন ঘূর্ণন বাধা থাকে, যেন ঘূর্ণন বাধা থাকে, ঘূর্ণন বাধা থাকে, বাধা থাকে। আচ্ছা, আমি আগে শর্তগুলো নোট করে একটু একটু করে বোঝানোর চেষ্টা করি। দেখো এই যৌগটার ক্ষেত্রে আমরা বলেছি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অথবা চাক্রিক যৌগ হতে হবে যেন ঘূর্ণন বাধা থাকে। ঘূর্ণন বাধা বিষয়টা কি? ধরো আমাদের এটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই পাশে একটা কার্বন, এ পাশে একটা কার্বন, তাহলে আমাদের কিন্তু দুইটা কার্বন আছে। আমরা যদি এই দুইটা কার্বনকে ঘোরাতে চাই, কি স্বতঃস্ফূর্তভাবে ঘুরছে না? কোনো বাধা কি আছে? না, স্বতঃস্ফূর্তভাবে কিন্তু কার্বন দুইটা ঘুরতে পারছে, কোনো বাধা নেই। যদি এমনটা হয় যেখানে আমাদের দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে, এই যে এই অবস্থা, ধরো দ্বিবন্ধন সৃষ্টি হয়েছে, এখন এই দ্বিবন্ধনের ক্ষেত্রে আমি উভয় পাশে, এখানে একটা কার্বন আছে, এ পাশে একটা কার্বন আছে, দেখো আমি কি কার্বন দুইটাকে ইচ্ছা মতো ঘোরাতে পারছি না? ঘূর্ণন মোচড় সৃষ্টি হচ্ছে বা ঘূর্ণন বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে এই দুইটাকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘোরানো যাচ্ছে না। তাহলে দ্বিবন্ধন থাকলে সেই সকল যৌগের ক্ষেত্রে ঘূর্ণন বাধা থাকে, দ্বিবন্ধনযুক্ত যৌগের ক্ষেত্রে ঘূর্ণন বাধা থাকে। আচ্ছা, এবার আসি চাক্রিক যৌগ। ধরো চাক্রিক যৌগ এরকম একটা গঠনই আছে, মানে চক্রাকার বলয় আছে, এই হচ্ছে চাক্রিক যৌগ। আমাদের এইখানে একটা কার্বন আছে, এইখানে একটা কার্বন আছে, আর এরা আবার নিজেদের মধ্যে বন্ডিং করে রেখেছে। দেখো এবার দুই কার্বনকে কি আমি ইচ্ছা মতো ঘোরাতে পারছি না? ঘোরানোর সময় কি হচ্ছে? ঘূর্ণন বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের যৌগটাকে স্বতঃস্ফূর্তভাবে ঘোরানো যাচ্ছে না। তাহলে দ্বিবন্ধনযুক্ত যৌগ কিংবা চাক্রিক যৌগ যাদের ক্ষেত্রে ঘূর্ণন বাধা থাকবে তাদের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রযোজ্য। জ্যামিতিক সমানতার প্রথম শর্ত হচ্ছে দ্বিবন্ধন বা চাক্রিক যৌগ যাদের ক্ষেত্রে ঘূর্ণন বাধা থাকবে তাদের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা প্রযোজ্য। আমরা তাহলে প্রথম পয়েন্টটা পেলাম, এবার আসি দ্বিতীয় পয়েন্টটা কি বলেছে। দেখো দ্বিতীয় পয়েন্ট হলো দ্বিবন্ধনের যে কোনো পাশে, দ্বিবন্ধনের একই পাশে, দ্বিবন্ধনের একই পাশে ভিন্ন মৌল বা মূলক থাকবে, ভিন্ন মৌল বা মূলক থাকবে, মৌল অথবা মূলক থাকবে। মৌল বলতে আসলে হ্যালাইডের জন্য আসলে মৌল শব্দটা ব্যবহার হয়, আর বাকি সবগুলোই কিন্তু মূলক থাকে। দ্বিবন্ধনের একই পাশে ভিন্ন জাতীয় মৌল বা মূলক থাকবে। আমি একটু পরে উদাহরণ দিচ্ছি এটার। আচ্ছা, তৃতীয় পয়েন্ট কি বলেছে? তৃতীয় পয়েন্ট বলছে দ্বিবন্ধন এর উভয় পাশে একই মৌল বা মূলক থাকবে, একই মৌল বা মূলক থাকবে, মৌল অথবা মূলক থাকবে, মূলক থাকবে। কারণ এই তিনটা শর্ত মানলে কিন্তু আমার জ্যামিতিক সমানতা সম্ভব। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথম শর্ত বলেছিল দ্বিবন্ধন থাকতে হবে অথবা চাক্রিক যৌগ হতে হবে। আচ্ছা, আমরা দ্বিবন্ধন নিয়ে উদাহরণ দিচ্ছি। দেখো এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, প্রত্যেক কার্বনে কিন্তু বাকি দুইটা করে যোজ্যতা আছে। তাহলে এই একটা যোজ্যতা, এই একটা, তাহলে প্রত্যেক কার্বনে 4 যোজ্যতা কিন্তু ফিল আপ হয়ে গেছে। ধরে নিলাম যে আমার এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ডি।
আমাদের 4টা ভিন্ন ভিন্ন মৌল বা মূলক আছে। আচ্ছা, তাহলে আমার প্রথম শর্ত ফিল আপ হয়েছে। দ্বিতীয় শর্ত আমার কি বলেছে দেখো তো, দ্বিবন্ধনের একই পাশে ভিন্ন মৌল বা মূলক থাকতে হবে। একই পাশে বলতে ধরো আমার দ্বিবন্ধনের এই পাশের কথা যদি আমি চিন্তা করি, এই পাশে দ্বিবন্ধনের এই পাশের কথা যদি বলি, তাহলে এ পাশে আমার এ আর বি দুইটা আছে না, তাহলে অবশ্যই এ আর বিকে কী করতে হবে, ভিন্ন হতে হবে। আবার দেখো আমি যদি এই পাশের কথা চিন্তা করি, তাহলে সি এবং ডি আছে, সি এবং ডিকে কী হতে হবে, ভিন্ন হতে হবে। তাহলে আমাদের এ এবং বি আর সি এবং ডি এরা কখনোই এক হতে পারবে না। তাহলে আমার দ্বিতীয় শর্তটা কি পেলাম, এ নট ইকাল টু বি এবং সি নট ইকাল টু ডি। তাহলে আমাদের দ্বিবন্ধনের একই পাশে ভিন্ন মৌল বা মূলক থাকতে হবে। তাহলে এ যদি মিথাইল হয়, বি অবশ্যই মিথাইল ব্যতীত অন্য কোনো কিছু। এখানে সি যদি মিথাইল হয়, তাহলে ডি মিথাইল ব্যতীত অন্য কোনো কিছু। ঠিক আছে, দুইটা সেম জিনিস হবে না। এটা ছিল আমাদের দ্বিতীয় শর্ত। দেখো তৃতীয়ত কি বলছে, দ্বিবন্ধনের উভয় পাশে একই জাতীয় মৌল বা মূলক হতে হবে। তাহলে দ্বিবন্ধনের উভয় পাশে কী হতে হবে, একই জাতীয় মৌল বা মূলক হতে হবে। অর্থাৎ আমাদের এই পাশে যেহেতু সি আর ডি আছে, তাহলে এই এ বি সমান সিডি হতে হবে। এ বি এবং সিডি কী হতে হবে, সেম হতে হবে। তাহলে আমাদের দ্বিবন্ধনের উভয় পাশে যে মৌল বা মূলকগুলো আছে তারা সমান হতে হবে। তাহলে এ বি এবং সিডি কী হতে হবে, পরস্পর সমান হতে হবে। দেখো এ বি এবং সিডি যদি সমান হতে চায়, তাহলে আমার 3 নম্বর শর্ত অনুসারে এ সমান সি হতে পারে। এ সমান যদি সি হয়, তাহলে বি সমান অবশ্যই কি, বি সমান অবশ্যই ডি। অথবা আমাদের এ সমান যদি ডি হয়, তাহলে বি সমান অবশ্যই সি হবে। তাহলে আমার এ সমান যদি সি হয়, তাহলে বি সমান অবশ্যই ডি। আর এ সমান যদি আমার ডি হয়, তাহলে বি সমান অবশ্যই সি হতে হবে। আমাদের এটাই হচ্ছে মূলত জ্যামিতিক সমানতার 3টা শর্ত। তাহলে এই 3টা শর্ত যারা মানবে তাদের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা শব্দটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমরা এবার শর্ত গেল, এবার আমরা প্রায়োগিক উদাহরণে আসি। আমরা জ্যামিতিক সমানতার উদাহরণ দেখে কিভাবে বুঝবো যে এরা পরস্পরের জ্যামিতিক সমন্বয় প্রদর্শন করবে। দেখো আমরা এই একটা যৌগ লিখলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট। এখানে আরেকটা যৌগ লিখলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট। দুইটাই ধরো আমাদের প্রথম শর্ত ফিল আপ করেছে। এবার আমাদের এক পাশে নিলাম মিথাইল। তাহলে এই কার্বনে বাকি যে যোজ্যতা আছে, অর্থাৎ এই যোজ্যতা অবশ্যই মিথাইল ব্যতীত অন্য কেউ হবে। ধরে নিলাম এখানে হাইড্রোজেন আছে, তাহলে কার্বন একই পাশে কার্বনে একটা হাইড্রোজেন দিলাম, একটা মিথাইল দিলাম। তাহলে আমার এই কার্বনেও কিন্তু হাইড্রোজেন মিথাইল ছাড়া অন্য কেউ হতে পারবে না। এই দুইটার মধ্যে যে কোনো একটাই হতে হবে। আচ্ছা, আমি মিথাইলকে ধরো উপরে দিলাম আর হাইড্রোজেনকে দিলাম নিচে। তো আমি এই একই উদাহরণটা লিখতে চাচ্ছি, ধরো মিথাইল হাইড্রোজেন, মানে আগের যে যৌগটা ছিল সেটাই লিখছি। তবে এবার মিথাইল আর হাইড্রোজেনকে আমি ওপরে নিচে অল্টারনেটিভ করে দিলাম। মানে আমি মিথাইলকে এপাশে উপরে দিয়েছিলাম, এপাশে হাইড্রোজেনকে নিচে দিয়েছিলাম। এবার ধরো নিচেই দিলাম মিথাইলকে আর উপরে দিলাম হাইড্রোজেনকে। দেখো গঠনগত কোনো চেঞ্জ হলো না, গঠনগত কোনো চেঞ্জ নাই। এই গঠন সেম। দুইটার গঠন কি সেম না? দুইটার গঠন সেম। এই যৌগের নাম হচ্ছে বিউট টু ইন, কোনো পার্থক্য নাই, দুইটা সেম যৌগ। আচ্ছা, তাহলে এবার আমাদের যৌগটার নাম কি হবে? যৌগটার ক্ষেত্রে আমরা নাম কিভাবে করব? যদি তোমাকে আমি বিউট টু ইন বলি, তাহলে তুমি কি কোন গঠন লিখবা? একটু ঝামেলা আছে না? আচ্ছা দেখো, আমরা একটু ফিরে আসি। জ্যামিতিক সমানতাকে আমরা মূলত কিন্তু দুই ভাগে ভাগ করছিলাম, একটা সিস, একটা হচ্ছে ট্রান্স। একটা ছিল সিস সমাণু, একটার নাম ছিল ট্রান্স সমাণু। দেখো এই ক্ষেত্রে যেটা হয়েছে, একই জাতীয় মৌল বা মূলকগুলো একই সমতলে আছে, একই তলের ওপরে আছে, তাই এই গঠনের নাম হচ্ছে সিস গঠন। এটা হলো সিস গঠন। আর পাশের যৌগে দেখো একই জাতীয় মৌল বা মূলকগুলো কোনাকুনি আছে, তাই এই গঠনের নাম হচ্ছে ট্রান্স গঠন। তাহলে সিস হবে সামনাসামনি, ট্রান্স হবে কোনাকুনি। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, সিস স দিয়ে সামনাসামনি, ট্রান্স মানে কোনাকুনি। আচ্ছা, তাহলে এবার সিস গঠন এবং ট্রান্স গঠন যে দুইটা যৌগ পেয়েছি, এরা পরস্পরের জ্যামিতিক সমাণু। কারণ দেখো এদের কাছে আণবিক সংকেত, গাঠনিক সংকেত দুইটাই কিন্তু আমি সেম পেয়েছি। আণবিক সংকেতও সেম পেয়েছি, গাঠনিক সংকেতও কিন্তু সেম পেয়েছি। দেখো আমরা গাঠনিক সমানতার ক্ষেত্রে কিন্তু সংজ্ঞা এভাবে দিতাম, যে সকল যৌগে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। বাট এই দুইটা যৌগের আণবিক সংকেতও একই, গাঠনিক সংকেতও একই। তাহলে ভিন্ন কি? ত্রিমাত্রিক অবস্থা। ভিন্ন শুধু কি? ত্রিমাত্রিক অবস্থা। এই জন্য এরা পরস্পরের জ্যামিতিক সমাণু। তাহলে এবার জ্যামিতিক সমানুতার সংজ্ঞাটা একটু দেখো তো কেমন করে দেওয়া যায়। আমরা বলবো যে সকল যৌগের আণবিক সংকেত, গাঠনিক সংকেত দুইটাই এক, কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন, যার ফলে এদের বৈশিষ্ট্য ভিন্ন। এই জন্য এদেরকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমাণু।
যে সকল যৌগের আণবিক সংকেত গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন। ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হয়, এদের বৈশিষ্ট্য ভিন্ন, এদেরকে বলা হয় পরস্পরের জ্যামিতিক সমাণু। এই বৈশিষ্ট্যকে বলা হয় জ্যামিতিক সমানতা। তাহলে এরা পরস্পরের জ্যামিতিক সমাণু এবং এদের এই বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা যেহেতু দুই প্রকার ছিল, তাহলে একটা ছিল সিস গঠনে, একটা ছিল ট্রান্স গঠনে। ঠিক আছে, আমরা সিস ট্রান্স কি মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি? তাহলে সিসের সংজ্ঞা যদি বলতে চাই তাহলে আমরা কীভাবে বলতে পারি সিস গঠনের সংজ্ঞা? তাহলে আমরা এইভাবে বলবো যে জ্যামিতিক সমানতার ক্ষেত্রে দ্বিবন্ধনের উভয় পাশের একই জাতীয় মৌল বা মূলকগুলো যদি একই সমতলে থাকে তবে সেটি সিস গঠন। আর জ্যামিতিক সমানতার ক্ষেত্রে দ্বিবন্ধনের উভয় পাশের একই জাতীয় মৌল বা মূলকগুলো যদি কোণাকুণি থাকে তবে সেটি ট্রান্স গঠন। সিস গঠন, ট্রান্স গঠন আমরা তো মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এবার আসি সিস ট্রান্সের ক্ষেত্রে আমাদের কিছু পার্থক্য থাকে, যৌগের ক্ষেত্রে কিছু পার্থক্য থাকে। তাহলে আমি এই যৌগের ক্ষেত্রে নাম লিখব সিস বিউট টু ইন, এই যৌগের নাম লিখব ট্রান্স বিউট টু ইন। সিস বিউট টু ইন একটা, একটা ট্রান্স বিউট টু ইন। দেখো এই ক্ষেত্রে পার্থক্যটা কোথায়? আমার এই মিথাইল মূলক, এই মিথাইল মূলক খুব কাছাকাছি আছে না, যেহেতু একই সমতলে, তার মানে কি কাছাকাছি আছে না, তাই এদের মধ্যে বিকর্ষণ বেশি। এই ক্ষেত্রে মিথাইল মূলক, এই মিথাইল মূলক কোণাকুণি আছে, তাহলে কি দূরে দূরে আছে না, তাই এদের মধ্যে বিকর্ষণ কম। আর যে যৌগের মধ্যে বিকর্ষণ যত বেশি থাকে, যৌগের স্থায়িত্ব তত কম থাকে, সক্রিয়তা তত বেশি থাকে। তাহলে দেখো আমাদের এই সিস গঠনের ক্ষেত্রে যেহেতু একই জাতীয় মৌল বা মূলকগুলো কাছাকাছি আছে বা খুব কাছাকাছি আছে, তাই এদের মধ্যে বিকর্ষণ বল বেশি, এই জন্য এদের সক্রিয়তা বেশি, স্থায়িত্ব কম, তাড়াতাড়ি ভেঙে গিয়ে বিক্রিয়া শুরু করে দিবে। ট্রান্স গঠনের ক্ষেত্রে একই জাতীয় মৌল বা মূলকগুলো যেহেতু দূরে দূরে আছে, তাই এরা সহজে ভাঙবে না, এদের স্থায়িত্ব বেশি, সক্রিয়তা কম। যেহেতু এই গঠনের স্টেবিলিটি দিতে হবে, তাই এই স্টেবিলিটি গঠন পাওয়ার জন্য এর ইন্টারনাল এনার্জি বেশি থাকবে। এই জন্য আমাদের ভেতরের শক্তি যদি বেশি না হয়, তাহলে এই গঠন কি স্থায়ীভাবে থাকতে পারবে? পারবে না। তাই আমাদের সিস গঠনের অভ্যন্তরীণ শক্তি বেশি, ট্রান্স গঠনের অভ্যন্তরীণ শক্তি কম। সিস গঠনের অভ্যন্তরীণ শক্তি বেশি, ট্রান্স গঠনের অভ্যন্তরীণ শক্তি কম। দেখো সিস গঠনের ক্ষেত্রে যেহেতু এদের মধ্যে পরস্পর বিকর্ষণটা অনেক বেশি, তাই এই ক্ষেত্রে কিন্তু পোলারিটি অনেক বেশি হবে, এই ক্ষেত্রে পোলারিটি অনেক বেশি হবে। আর ট্রান্স গঠনের ক্ষেত্রে বিকর্ষণ দুর্বল, তাই এখানে পোলারিটির মানও কিন্তু অনেক কম হবে। যেহেতু পোলারিটি বেশি, তাই পোলার দ্রাবকে আমার সিস কিন্তু বেশি দ্রবীভূত হবে, আর পোলার দ্রাবকের ট্রান্স কিন্তু কম দ্রবীভূত হবে, কারণ তার ক্ষেত্রে পোলারিটি একেবারে কম থাকবে। দেখো আমরা যদি একে প্রতিসম হিসেবে চিন্তা করি, মাস দিয়ে প্রতিসম হিসেবে চিন্তা করি, তাহলে এরা কিন্তু পরস্পর প্রতিসম হবে না, বাট এই যৌগ কিন্তু পরস্পরের মধ্যে প্রতিসম হবে। তাহলে সিস গঠনে প্রতিসমতা নাই, ট্রান্স গঠনে প্রতিসমতা আছে। এই হচ্ছে মূলত আমাদের সিস এবং ট্রান্সের মধ্যে পার্থক্য। তাহলে সিস এবং ট্রান্সের ক্ষেত্রে আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম হলেও জ্যামিতিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে কিন্তু এদের গঠন ভিন্ন হবে। আর শুধু গঠন ভিন্ন তা না, এই গঠন ভিন্নতার মূলে দায়ী হচ্ছে তাদের বৈশিষ্ট্য ভিন্ন। অর্থাৎ সিসের যে বৈশিষ্ট্য, ট্রান্সের বৈশিষ্ট্য দেখো সেম না, বৈশিষ্ট্য আলাদা আলাদা। আচ্ছা, আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জ্যামিতিক সমানতার শর্ত মানছে না, তারপরেও আমরা ওদেরকে পরস্পরের জ্যামিতিক সমানু বলে থাকি। আচ্ছা, কোন টাইপসের যৌগের ক্ষেত্রে এমনটা হয় একটু দেখো। ধরো এই একটা যৌগ কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট, এর একটা গঠন ধরো ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, চারটে হ্যালাইড এখানে যুক্ত আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আগের যৌগই, এখানে ফ্লোরিন, এখানে আছে ব্রোমিন, আগের মতো করে আছে। এখানে শুধু আমাদের আছে আয়োডিন আর এখানে আছে ক্লোরিন, এই যৌগ। আচ্ছা, প্রথম কথা হলো জ্যামিতিক সমানতার প্রথম শর্ত এটা মানলো, দ্বিবন্ধন আছে, ঘূর্ণন বাধা আছে। দ্বিতীয় শর্ত কিন্তু এরা মানেনি, তৃতীয় শর্ত এরা মানেনি। কিন্তু তোমাকে যদি আমি বলি যে ধরো আমাদের ফ্লোরো, ব্রোমো, ক্লোরো, আয়োডো, ইথিন, তাহলে সেই ক্ষেত্রে তুমি কীভাবে নামকরণ করবা? যদি আমি ধরো বললাম যে ফ্লোরো সক্রিয়তা বেশি, তো তাই ফ্লোরোকে আগে নিতে হবে, তাহলে আমাদের ব্রোমো হচ্ছে অ্যালফাবেটিকভাবে আগে, তারপর ক্লোরো, তারপর ফ্লোরো, এভাবে যদি নাম বলি তাহলে আমরা বলবো 1 ব্রোমো, 2 ক্লোরো, 1 ফ্লোরো, 2 আয়োডো, ইথিন। তাহলে এখন কথা হলো এই যৌগের গঠন আমি যখন বলবো, তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, তুমি কিন্তু দুইটা গঠনই লিখতে পারো, কিন্তু দুইটা গঠনের বৈশিষ্ট্য সেম না। তাই এই ক্ষেত্রেও কিন্তু শর্ত না মানা সত্ত্বেও আমাদের গঠনগত কারণে এদেরকে আমরা জ্যামিতিক সমানতার আওতাভুক্ত করছি।
এবং এদের নাম সিস্টান্সেই কিন্তু আমরা করব। দেখো কীভাবে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের আণবিক ভরের সাপেক্ষে আমরা তখন সিস্টান্স হিসাব করব। ফ্লোরিন, এই ফ্লোরিনের কিন্তু আণবিক ভর কম, ফ্লোরিন হচ্ছে লো আণবিক ভর বিশিষ্ট। ব্রোমিন, ব্রোমিনের আণবিক ভর কি এই দুইটার সাপেক্ষে বেশি, তাহলে এটা হচ্ছে হাই আণবিক ভর বিশিষ্ট। এই ক্ষেত্রে ক্লোরিন এর আণবিক ভর কিন্তু লো। আয়োডিন এই আণবিক ভরটা কি উচ্চ। তাহলে এই ক্ষেত্রে দেখো উচ্চ আণবিক ভর বিশিষ্ট একই সমতলে, নিম্ন আণবিক ভর বিশিষ্ট একই সমতলে আছে। আচ্ছা পরেরটার ক্ষেত্রে দেখি, ফ্লোরিন, ব্রোমিন দুইটার মধ্যে ফ্লোরিন হচ্ছে লো আণবিক ভর বিশিষ্ট, ব্রোমিন হাই আণবিক ভর বিশিষ্ট, আয়োডিন উচ্চ আণবিক ভর বিশিষ্ট, আর ক্লোরিন নিম্ন আণবিক ভর বিশিষ্ট। এই ক্ষেত্রে দেখো একই জাতীয় মানে উচ্চ আণবিক ভর বিশিষ্ট কিন্তু সমতলে নাই, কোনাকুনি আছে। তাহলে আমরা এই উচ্চ নিম্ন ভর বিশিষ্ট বস্তু দেখে বা উচ্চ নিম্ন ভর বিশিষ্ট মৌল দেখে কিন্তু আমরা এবার সিস্টান্স নির্ধারণ করব। তাহলে প্রথম যৌগের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, উচ্চ আণবিক ভর বিশিষ্ট বা নিম্ন আণবিক ভর বিশিষ্ট মৌলগুলো একই সমতলে আছে। আমরা যে কোনো একটা খেয়াল করবো, উচ্চ অথবা নিম্ন। দেখো উচ্চ আণবিক ভর বিশিষ্ট বা নিম্ন আণবিক ভর বিশিষ্ট মৌলগুলো একই সমতলে আছে, তাই এই গঠনের নাম হচ্ছে সিস গঠন। সিস গঠন। এই ক্ষেত্রে আমাদের এই যে নিম্ন আণবিক ভর বিশিষ্ট বা উচ্চ আণবিক ভর বিশিষ্ট মৌলগুলো কোনাকুনি আছে, তাই এর নাম হলো ট্রান্স গঠন। ট্রান্স গঠন। তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু বৈশিষ্ট্যের সাদৃশ্যতা দেখা যায় না, বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা, তাই আমরা এদের ক্ষেত্রে সিস্টাস গঠন হিসেবে নামকরণ করব। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জেড গঠন, ই গঠন আকারে এদেরকে নামকরণ করা হয়, তবে ইউপ্যাক কর্তৃক স্বীকৃত সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে এদেরকে সিস্টান্স রূপে নামকরণ করতে হবে। আর এই হচ্ছে সিস গঠন, ট্রান্স গঠন। আমরা তাহলে আজকে জ্যামিতিক সমানতা পর্যন্ত আলোচনা করলাম। দেখো জ্যামিতিক সমানতা আর মধ্যে যে সিস্টান্স ছিল, জ্যামিতিক সমানতার সংজ্ঞা দিলে সিস এবং ট্রান্সের সংজ্ঞা আমরা এখান থেকে কিন্তু সহজে দিতে পারি। তাহলে আমরা নেক্সট দিন আলোক সমানতা আলোচনা করব। আজকের মতো তাহলে আলোচনা এই পর্যন্তই শেষ।